তুমি যাও, ফিরে আসার জন্যে তাড়াহুড়ো করতে হবে না। বাকি কাজগুলো মেহেদিকে বুঝিয়ে দিয়ে অরা বেরিয়ে গেল। তবে তার এই ঘটনাটা গভীর ছাপ ফেলল আরশাদের মনে। সে অরাকে চেনে নিতান্ত রোবট প্রকৃতির একটা মেয়ে হিসেবে। সকাল থেকে রাত অবধি কাজ ছাড়া অন্য কোনো ভাবনা নেই, কিন্তু আজ একেবারে ভিন্ন রূপে ধরা দিল অরা। যার অনুভূতি আছে, যে কাঁদতে জানে, যার আপনজনের প্রতি রয়েছে এক অদৃশ্য টান। আপনজন নিয়ে অরাকে দীর্ঘ লেকচার দিলেও আরশাদের নিজেরই আপনজনদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনজন বলতে তার কেই আছে? কথা, আপা আর মা। আর তো কেউ নেই। আছে কথার সঙ্গে না হয় দিনে বেশ কয়েকবার কথা হয়, কিন্তু বাকি দুজনের সঙ্গে? আপা ফোন করলে হাজারো বিরক্তি নিয়ে রিসিভ করলেও মায়ের সঙ্গে কথা হয় না বহুদিন। আরশাদ ইচ্ছে করেই মায়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে রেখেছে। আপনজনদের উপর অভিমানের পাহাড় তৈরি করতে নেই। একদিন তারা হুট করে চলে গেলে মনের মাঝে আক্ষেপ জমে যায়। অতঃপর নিজেকেই কষ্ট পেতে হয়, যেমন অরা পাচ্ছে। বহু ভাবনা চিন্তার পর আরশাদ সিদ্ধান্ত নিল আজ একবার মাকে ফোন করবে। তবে সমস্যা একটাই, মাকে ফোন করলে আবারও মনে পড়ে যাবে সেই দিনটার কথা। সেই দিনের প্রতিটা সেকেন্ডের ঘটনা আজও স্পষ্ট মনে আছে, মস্তিষ্কে দৃঢ়ভাবে গেঁথে আছে। মাকে অবশেষে ফোনটা করেই ফেলল আরশাদ। দুটো রিং বাজার পর অপর প্রান্ত থেকে রিসিভ হলো। তবে কোনো প্রকার কথা শোনা যাচ্ছে না। মা হয়তো অবিশ্বাসে স্তব্ধ হয়ে বসে আছেন। নীরবতা ভঙ্গ করার দায়িত্বটা নিজ কাঁধে নিয়ে আরশাদ স্বাভাবিক গলায় বলল। কেমন আছো মা? সেলিনা হক হতবাক গলায় বললেন, আরশাদ, বাবা, তুই আমাকে ফোন করেছিস? সত্যিই তুই আমাকে ফোন করেছিস? কেন, ফোন করতে পারি না? অবশ্যই পারিস বাবা। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। তোমার শরীর ঠিক আছে? এই তো বাবা, শরীর আলহামদুলিল্লাহ ঠিক আছে। তুই ভালো আছিস তো আরশাদ? আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। হুম, আমি ভালোই থাকি। সেলিনা হক তৃপ্ত গলায় বলল, সেই দোয়াই তো সবসময় করি বাবা। তুই ভালো থাকলেই আমি ভালো থাকি। আমার দিদিভাই কেমন আছে? কথা ভালো আছে মা, কিছুদিন আগেও নিয়ে বের হয়েছিলাম। শুনেছি, ওরা বলেছে। চুপ করে রইল আরশাদ। দীর্ঘদিন মায়ের সঙ্গে কথা না বলে কেমন বদভ্যাস হয়ে গেছে। কুশল বিনিময়ের পর আর কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেলিনা হক ইতস্তত গলায় বললেন। আরশাদ, হুম। খানিকক্ষণ চুপ করে থেকে সেলিনা হক কম্পিত স্বরে বললেন। তুই কি এখন আমার উপরে রাগ করে আছিস বাবা? আরশাদ ক্লান্ত গলায় বলল, আমি জানি না মা, আমি কার উপরে রাগ করে আছি, কারো উপরে নেই, নিজেই বুঝতে পারি না। আমি তো তোকে বলেছি আমার ভুল হয়ে গেছে, মস্ত ভুল। আমি পুরো ঘটনা জানতাম না, জানলে কি আর তোকে এত জোরাজোরি করি? এইসব কথা থাক মা, পুরোনো জল ঘোলা করে লাভ নেই। সেলিনা হক উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন। আরশাদ, কোনো কিছুই কি আর আগের মতো হবে না? আরশাদ কিছুটা আক্ষেপ আর কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? সবকিছু আগের মতো করে ফেলতে। সেলিনা হক এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। শুধু শুধু প্রসঙ্গটা টেনে এনে ছেলেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর তার কৌতূহল চলে গেল আরশাদের কর্মজীবনের দিকে। পরদিন ভোর 6:08। বাবার কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। হাত পা ক্রমেই কেঁপে উঠছে। একই সঙ্গে অনেকগুলো অনুভূতি অনুভব করতে পারছে সে। কষ্ট হচ্ছে বাবার চলে যাওয়াতে, রাগ হচ্ছে নিজের উপরে এত অন্যায়ের পরও বাবাকে নিয়ে কষ্ট পাওয়ার জন্যে, অনুতাপ হচ্ছে মৃত্যুর এতগুলো দিন পর কবরের কাছে আসায়। সীমা অরার পাশে এসে দাঁড়ালো। প্রিয় বান্ধবীকে এত লম্বা পথে একা ছাড়েনি মেয়েটা। সীমা শান্ত ভঙ্গিতে বলল, ঘরে তালা দেওয়া, খোঁজ নিয়ে আসলাম। তোর সৎমা এখানে আর থাকে না, ছেলেদের নিয়ে বাপের বাড়ি চলে গেছে। অরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ভালোই হলো, ওনাকে ফেস করার কোনো ইচ্ছেই নেই আমার। তুই ঠিক আছিস তো ওরা? হুম, ঠিক আছে। কথাটা ভুল বলা হলো। এতটা বেঠিক অরা এ জীবনে কোনোদিনও হয়নি। অরা থেমে থেমে বলতে লাগলো, বাবাকে কবর দেওয়া হয়েছে দাদির কবরের পাশে। আগে এখানে একটাই কবর ছিল। মাঝে মাঝে গভীর রাতে আমি হারিকেন নিয়ে ঠিক এই জায়গাটাই এসে পড়াশোনা করতাম। অনেকেই কবরের আশেপাশে ভিড়তে ভয় পায়, তাদের গা ছমছম করে, কিন্তু আমি নির্ভয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। মনে হতো দাদি আমার পাশেই আছে। অথচ আমার দাদিকে কিন্তু আমি কোনো দিনই দেখিনি, জানিস। আমার জন্মের অনেক আগেই সে মারা যায়। তবুও অদ্ভুত এক টান অনুভব করতাম। স্যার এই টানের কথাই বলেছিলেন। সীমা কোমল গলায় বলল। বাবার মৃত্যুর খবর তুই না জানলেই ভালো হতো, তাই না রে? অরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, না, ভালো হয়েছে জেনেছি। আখির গল্পটা আমার কাছে অপূর্ণ হয়েছিল। এখন ওর গল্পে একটা ফুল স্টপ বসাতে পারবো। এখানে কয়েকটা দিন থেকে যাবে, তোর ভালো লাগবে। উম, আমি শুধু আজকে ছুটি নিয়ে এসেছি। সীমা আক্ষেপ জড়িত গলায় বলল, তুই এমন কেন ওরা? সারাক্ষণ কাজ কাজ করিস কেন? ওই যে বললাম,
আখি তারা কাজে ডুবে থাকলে ওর উপর হওয়া অন্যায়গুলোর কথা বলতে পারি। স্যার, একটা কথা ছিল। ভয়ে ভয়ে বলল অরা। আরশাদ সবই স্ক্রিপ্টটা নিয়ে বসেছিল। এই ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হওয়ার জন্য ভালো অভিনেতা হওয়ার প্রয়োজন নেই। কেউ অতি অখাদ্য অভিনয় করেই হয়ে যেতে পারে সুপারস্টার। ভাগ্যক্রমে আরশাদের নাম সেই তালিকায় নেই। অভিনয়ের ব্যাপারে তার বেশ কড়াকড়ি। শুটিংয়ের আগে যেসব দৃশ্য ধারণ করা হবে সেগুলোর সংলাপ নিয়ে নিজের মস্তিষ্কে গবেষণা চালায় কিছুক্ষণ। সেই কাজে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হলে বিরক্তির সীমা থাকে না তার। ওরা যেমন ব্যাঘাত ঘটালো। ওরা কারণ ছাড়া কাজের সময় ব্যাঘাত ঘটাতে আসবে না জেনেই আরশাদ বিরক্ত গলায় বলল। বলো। ওরা ইতস্তত করে বলল। জরুরি কথা। আরশাদ গলার স্বরে দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল। হ্যাঁ বলো। ওরা তবুও ইতস্তত করে যাচ্ছে। আরশাদ সকল মনোযোগ তার দিকে দিয়ে কথাটা না শুনলে যেন অনর্থ হয়ে যাবে। আরশাদ ধাম করে স্ক্রিপ্টের পাতা বন্ধ করে গম্ভীর গলায় বলল। বসো। ওরা বসলো। তবে তার অস্থিরতা যে এখনো থামছে না। দুশ্চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি ব্যাপার? ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল। ম্যাম ফোন করেছিল স্যার একটু আগে। আরশাদ ধমকের সুরে বলল। কোন ম্যাম? তোমাকে এখানে কতবার বলেছি তোমার কোন ম্যাম নেই। আরশাদের হাজার বারণ সত্ত্বেও ওরা নওশিনকে ম্যাম। ডাকবেই। তবে এই মুহূর্তে সেটা সম্বোধন না করাই যৌক্তিক হবে। ওরা এমন একটা কথা বলতে যাচ্ছে যা শোনার পর আরশাদের রাগ হবে তুঙ্গস্পর্শী। অযথা সে রাগের আগুনে ঘি ঢেলে দেওয়ার কোনো মানে হয় না। ওরা শুকনো ঢোক গিলে বলল। স্যার, উনি ফোন করে বললেন উনি নাকি বিদেশে চলে যাবেন। বিদেশে চলে যাবে মানে? মানে কানাডায় ওনার মায়ের কাছে। গতকালই ভিসা পেয়েছেন। আগামী 6 মাস সেখানেই থাকবেন। আরশাদ বিরস গলায় বলল। তাতে আমার কি? ওরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো গলায় বলল। কথা কেউ তার সাথে নিয়ে যাবেন স্যার। আরো কয়েক মুহূর্ত কেটে গেল নীরবতা। আরশাদের মুখভঙ্গি দেখে ঠিক বোঝা যাচ্ছে না সে রেগে গেছে না অবাক হয়েছে। তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। এ যেন প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আরশাদ থমথমে গলায় বলল। বাহ, আমার মেয়েকে আমার পারমিশন ছাড়া আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে? ওরা চুপ করে রইল। এমন প্রশ্নের উত্তর তার কাছে না থাকাই তো স্বাভাবিক। কথা কোথাও যাচ্ছে না। সে যেখানে ইচ্ছে যেতে পারে, কিন্তু কথা আমার কাছেই থাকবে। কথার কানাডা যাওয়ার ব্যাপারে তিনি একেবারে শিওর। মূলত ওর জন্যই কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওর জন্যই মানে? ওরা থেমে থেমে বলল। কথাকে তিনি ওখানকে স্কুলে পড়াতে চান। 6 মাস ওখানে থেকে দেখবেন কথা ওই স্কুলের সঙ্গে মানিয়ে চলতে পারে কিনা। যদি পারে তাহলে। দাঁতে দাঁত চেপে চোখ দুটো বন্ধ করলো আরশাদ। তার সমস্ত শরীরের রক্ত টকবক করে ফুটছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, তবে ক্রমেই অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আরশাদ তার চিরচেনা রাগী গলায় বলল। কবে থেকে চলছে সে প্ল্যানিং? মাসখানেক তো হলো স্যার। আর আমি এখন জানতে পারছি? অরার গা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। ব্যাপারটা আগেই আরশাদকে জানানোর প্রয়োজন ছিল। ওরা ভেবেছিল শেষমেশ হয়তো নওশিন মেয়েকে নিয়ে বিদেশে পাড়ি জমানোর চিন্তাভাবনা বাতিল করবে। শুধু শুধু স্যারকে রাগিয়ে দিয়ে লাভ কি? আরশাদ ক্রুদ্ধ গলায় বলল। তুমি আগামীকাল নিজ থেকে রিজেকশন লেটার এনে আমাকে দিবে। কোনো ভুল যেন না হয়। ওরা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে রইল। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আমার লয়ারকে ফোন করে আসতে বলো। কথার কাস্টডির আপিল করব। ব্যস্ত নিতে বলো। আরশাদ নিজের ঘরে গিয়ে প্রচন্ড ভয়ানক শব্দ করে দরজা বন্ধ করে দিল। আর এদিকে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে ওরা। যদিও তার অস্থির হবার কোনো কারণ নেই। ঘূর্ণিঝড়ে সে আঘাত হানবে আরশাদের জীবনে, তবুও অস্থিরতা বেড়েই চলেছে। ওরা চুপ করে বসে রইল আরশাদের বসার ঘরে। লয়ারকে ফোন করলো না। কাস্টাডির আপিল করার সিদ্ধান্ত সে রাগের মাথায় নিয়েছে নাকি সুস্থ মস্তিষ্কে ঠিক বোঝা যাচ্ছে না। অতীতে শূন্য দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে নওশিন। বসার ঘরের পূর্ব দিকের এই জানালাটা থেকে স্পষ্ট দেখা যায় তাদের বাগানটা। বাগানের ওপারে মূল দরজা। সেই দরজা পেরিয়েই তো আসার কথা তার। তার অপেক্ষায় সেই কখন থেকে জানালার ধারে বসে আছে নওশিন। অপেক্ষার এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেও অপেক্ষাটা করেই যাচ্ছে। নওশিনের চোখে মুখে একরাশ হতাশা, মনে মনে কিঞ্চিত ভয়। তবে ভয়ের চাইতে হতাশার পরিমাণই বেশি। আজ কথার দ্বিতীয় জন্মদিন। বিশেষ এই দিনটা উপলক্ষে কাল সন্ধ্যায় বাড়িতে ব্যাপক আয়োজন করা হয়েছে। ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা আসবে সেই আয়োজনে। তবে প্রথম আয়োজনটা বেশ সাদামাটাভাবেই করতে চেয়েছিল নওশিন। কথার অনেক দিনের শখ তার ঘরটা বেলুন দিয়ে সাজানো থাকবে। যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু বেলুনের ছড়াছড়ি। তেমন আহামরি কোনো শখ নয়। নওশিন চাইলেই পারে সারা বাড়িটা বেলুনে মুড়ে দিতে, কিন্তু সে তা করেনি। শখটাকে জমিয়ে রেখেছিল। বিশেষ দিনে বাচ্চাদের কোনো শখ পূরণ করা হলে সেই স্মৃতি আজীবনের জন্য তাদের মনে গেঁথে যায়। নওশিন চেয়েছিল সে এবং আরশাদ একসঙ্গে বেলুন দিয়ে ঘরটা সাজাবে, কারো সাহায্য নেবে না, আর ঠিক রাত 12টার সময় সারপ্রাইজ দেবে তাদের রাজকন্যাকে।
এখন বাজে রাত 1:47। সারপ্রাইজের অপেক্ষা করে করে রাজকন্যা সেই কখন ঘুমিয়ে গেছে। সে বেচারি না হয় জন্মদিন, সারপ্রাইজ এসবের কিছু বোঝে না, কিন্তু যে বুঝে ক্রমেই তার অভিমানের পাল্লা হচ্ছে ভারী। আরশাদ কি করে পারল আজকের মতো এই বিশেষ দিনটায় দেরি করতে? নওশিনের রাগ হচ্ছে না, আরশাদের উপর রাগ করার ক্ষমতা তার নেই। যা অনুভব হচ্ছে তা হলো নিখাত কষ্ট। নওশিনের চোখের সামনে মূল দরজাটা খুলে গেল। গাড়ির হেডলাইট সরাসরি এসে পড়ল তার মুখের উপরে। অবশেষে তার আসার সময় হয়েছে। অভিমানে একাকার হয়ে বসে রইল নওশিন। দরজা খুলতে উঠল না। দরজার লকের পিনকোড আরশাদের জানা আছে। বাইরে থেকে দরজা খুলতে তার কোনো অসুবিধা হবে না। দু একবার কলিং বেল বাজালো, অতঃপর বাইরে থেকে দরজাটা খুলে গেল। পারফিউমের ঝাঁঝালো ঘ্রাণ আর সিগারেটের গন্ধ একসঙ্গে ভেসে এলো ঘরে। নওশিন চোখ তুলে তাকাচ্ছে না, তবে আরশাদের উপস্থিতি অনুভব করতে তার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। আরশাদ কিছু বলছে না, চুপ করে এসে বসলো নওশিনের পাশে। তার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকের কাছে ঠেকালো। কোনো একটা ভুল করে ফেললে আরশাদ এমনই করে, নিজের পক্ষে সাফাই না গিয়ে চুপচাপ নওশিনের পাশে বসে থাকে। এক পর্যায়ে নীরবতা ভঙ্গ করলো নওশিন, অভিমানী কণ্ঠে বলল, আজকেও দেরি? আরশাদ সঙ্গে সঙ্গে কোমল গলায় বলল, নৌশিন, আই এম সো সরি। তোমার সরি দিয়ে আমি কি করব? আরশাদ অনুতপ্ত গলায় বলল, আমি জানি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি শেষের শটটা এত সময় লাগবে। নওশিন আরশাদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আর আমার মেয়ের বার্থডে, তার কোনো মূল্য নেই তোমার কাছে? অবশ্যই আছে নৌশিন, আমি অন টাইমে আসতে চেয়েছিলাম, কিন্তু শটটা শেষ হতে এত দেরি হয়ে গেল। নওশিন আক্ষেপের সুরে বলল, কত শখ করে প্ল্যান করলাম রাত 12টায় আমরা দুজন মিলে কথাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি তো আমাকে সারপ্রাইজ করে দিলে। কি হতো একটা দিন একটু তাড়াতাড়ি বাসায় এলে? অন্য কোনো দিন তো তোমার কাজের বাধা দেই না সাথ। সারাদিন তুমি শুটিং করো, রাত করে বাড়ি ফেরো, তোমার সমস্ত সময় কাজের জন্য। আমাদের জন্য তো কোনো সময়ই নেই। আরশাদ আহত গলায় বলল, আই এম সরি নৌশিন, তুমি চাইলে তো সব কিছু ঠিক করে নিতে পারি আমরা। এখন কথাকে সারপ্রাইজ দেই। কথা কোথায়? কিচ্ছু ঠিক হবে না, কথা ঘুমিয়ে পড়েছে। বেশ অনেকটা সময় চুপ করে থেকে আরশাদ ফিসফিস করে বলল, আই এম সরি নৌশিন। ছেলেটা এতবার সরি বলায় নওশিনের ভেতরকার অভিমানের বরফ ক্রমেই গলতে শুরু করেছে। তবে এ মুখভঙ্গি তা প্রকাশ করছে না, ভাবটা এমন করছে যেন আরশাদের উপর সে প্রচণ্ড রেগে আছে। নওশিন রাগী ভঙ্গিমায় বলল, সরো আমার কাছ থেকে। আরশাদ নওশিনের গা ঘেঁষে বসে বলল। সর্বনা। নওশিন ব্যর্থ হয়, আক্ষেপ নিয়ে বলল, সরতে তোমাকে হবেই। আমার ভুল হয়েছে তোমাকে আশা করা। আর কোনো বিশেষ দিনে তোমার আশায় বসে থাকবো না। আমার বাচ্চাদের নিয়ে আমি সেলিব্রেট করব। বাচ্চাদের? তাড়াতাড়ি এলে কথার সাথে তুমি একটা সারপ্রাইজ পেতে, যেহেতু আসনি কোনো সারপ্রাইজও তুমি পাচ্ছ না। আরশাদ ধাঁধায় পড়ে গেল। নওশিন কি বলতে চাইছে সে খুব ভালো করে বুঝতে পারছে, আবার ঠিক পর মুহূর্তেই মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আরশাদ নওশিনের চোখের দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, নৌশিন। তার চোখে মুখে খেলে বেড়াচ্ছে একরাশ স্বপ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তরও সে আজ করতে পারছে, তবে মনে হচ্ছে যেন সেই উত্তর নওশিনের মুখ থেকে না শুনলে সে মরেই যাবে। অভিমানে আবেগে নওশিনের চোখ বেয়ে জল পড়ছে। সেই জল মোছার কোনো প্রকার চেষ্টা না করে নওশিন বলল, তুমি আবার বাবা হচ্ছ, আমি আবার মা হচ্ছি। সকাল থেকে অপেক্ষা করে আছি কখন তোমাকে খবরটা জানাবো। আর তুমি? নওশিনকে কথাটা শেষ করতে দিল না আরশাদ। তার আগেই তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। নওশিনের ঠোঁটে ফুটে উঠল সুখের প্রচ্ছন্ন হাসি। হাসিটা বজায় রেখে বলল, লাভ ইউ টু। বাবা হওয়ার সংবাদ যে একটা ছেলের জন্য কতটা আনন্দদায়ক হতে পারে আরশাদকে না দেখলে বোঝার উপায় নেই। প্রথমবার যখন সংবাদটা পেয়েছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফোন করে আনন্দে আত্মহারা হয়ে জানিয়েছিল আমি বাবা হব। এবারও তাই করল। আরশাদের চিরচেনা এই পাগলামি তাকে করে তোলে অনন্য। পাগলামির মাঝে লুকিয়ে আছে তার সরলতা। সরলতা জিনিসটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে তা একটা মানুষকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমানে আরশাদ আগামীকাল রেজিগনেশন লেটার দিয়ে চাকরিটা ছেড়ে দিতে বলেছে ওরাকে। নেহাত রাগের মাথায় বলা। এর আগেও বহুবার রাগের মাথায় চাকরি চলে যাওয়ার হুমকি পেয়েছে ওরা। এবার সত্যি সত্যি চাকরি চলে গেলে বেঁচে যায়। অপরিচিত কাউকে নিজের চাকরি সম্বন্ধে বলতে বেশ গর্ববোধ করে ওরা। সুপারস্টার আরশাদ হকের ম্যানেজার সে, আর কজন আর আছে এত বড় চাকরি। পরিচিত সমাজের মর্যাদা, ভালো বেতন, এই চাকরি যেমন হাজারটা সুবিধা আছে তেমনি আছে হাজারটা অসুবিধা। কারণ এই চাকরি করতে গেলে ভেতরে ভেতরে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হবে। আগামীকাল আরশাদের শুটিং আছে, আবার আগামীকালই কথাকে গাজীপুর থেকে আনতে যাওয়ার দিন।
সেই যুক্তরাষ্ট্র থেকে একসঙ্গে ঘুরে আসার পর বাবার সঙ্গে দেখা হয়নি তার। প্রতিবারের মতো অরাই যাবে তাকে আনতে। কথার সঙ্গে সময় কাটাতে কখনোই খারাপ লাগে না অরার। তবে সমস্যাটা বাঁধিয়েছে নওশিন। কিছুক্ষণ আগে তার ফোন এলো, খুব স্বাভাবিকভাবেই বলল, ওরা, তুমি তো কাল কথাকে নিয়ে ঢাকায় যাবে, আমিও তোমাদের সঙ্গে যাব। সাদের সঙ্গে আমার জরুরি কথা আছে কিছু, কথাগুলো সামনাসামনি বলা দরকার। আমি যে যাচ্ছি এই কথাটা আবার ওকে বলো না কিন্তু। আরশাদকে যদি জানাতে না চায় তাহলে অরাকে জানালো কেন? অরা বেচারি এখন আগামীকাল পর্যন্ত ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগবে। ডিভোর্সের পর মাত্র 2বার দেখা হয়েছে দুজনার। আরশাদ এক মুহূর্তের জন্য মুখোমুখি হতে চায় না তার প্রাক্তনের, অথচ আগামীকাল ঠিকই মুখোমুখি হতে হবে। ব্যাপারটা জেনে অরা তাকে জানাচ্ছে না। ওদিকে আবার আরশাদের লয়ার শেষমেশ এসে পড়েছে। বসার ঘরে চলছে দীর্ঘ কথোপকথন। কথার কাস্টডি আপিলের সিদ্ধান্তে আরশাদ পুরোপুরি অনড়। কোনো ক্রমেই তার সিদ্ধান্ত পরিবর্তনের উপায় নেই। এই বিষয়টা নওশিনকে জানানো দরকার। অরা জানাচ্ছে না। অপরাধবোধ দুদিক থেকেই তাকে শেষ করে দিচ্ছে। সব দায়িত্ব তার উপরই ছেড়ে দেওয়া হয়েছে কেন কে জানে। এই দুজন নিজেরা নিজেদের মধ্যে কথা বললে আজই দুর্দশায় পড়তে হতো না। হতাশায় গা জ্বলে যাচ্ছে অরার। মনে মনে কালকের দিনটার জন্য প্রস্তুতি নিতে হবে। কাল যে তার উপর দিয়ে কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে যাবে তা শুধুমাত্র অরাই জানে।